গুড ডে ভিউয়ার্স, কলোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে আমরা বিবিএ এবং এমবিএ সিলেবাস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে ক্লাস আপলোড করছি। এখন আমরা এই চ্যানেলে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা আলোচনা করছি, যা সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমবিএ পর্যন্ত বিভিন্ন ইয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কোর্স পেপারের সিলেবাসের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা একাধিকবার আছে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে মিনিমাম 14 মার্কসের মতন কোয়েশ্চেন হয়ে থাকে, তাই এই চ্যাপ্টারটা আপনারা খুব গুরুত্ব সহকারে ফলো করবেন। যদি এই চ্যানেলের ক্লাসেসগুলো ভালো মতন রেগুলার বেসে ফলো করতে থাকেন, তাহলে আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের বেসিক ডেভেলপমেন্টটা হয়ে যাবে এবং প্রিভিয়াস এর কোয়েশ্চেনের সমাধানগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং যে অঙ্কগুলো করলে আপনাদের পরীক্ষা উপযোগী একটা প্রপার প্রিপারেশন হয়ে যাবে, সেসব অঙ্ক নিয়ে আমি এখানে আলোচনা করব। অর্থাৎ এই চ্যানেল থেকে আপনারা এই চ্যাপ্টার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস মিস না হয়। আর যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, তাহলে অনেক ধন্যবাদ। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আজকে আমরা 6th ক্লাস করব। এর আগে আমরা 5টা ক্লাস আপলোড করেছি। তার মধ্যে ইমিডিয়েট গত ক্লাস যেটা লেকচার 5 ছিল, সেই লেকচার 5-এ আমরা যে প্যাটার্নের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকের অঙ্কেও অনেকটাই একই ধরনের প্যাটার্নের কোশ্চেন নিয়ে আলোচনা হবে। তবে আজকের অঙ্কে আমরা প্রিভিয়াস 4টা কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তবে 4টা কোশ্চেনের জন্য 4টা অঙ্ক নয়, 3টা অঙ্কের সমাধান করব, যার মধ্যে একটা অঙ্ক বিবিএ ফার্স্ট ইয়ার একবার এসেছে এবং বিবিএ ফোর্থ ইয়ারও একবার এসেছে এবং 3টা অঙ্কই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান। তাই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটাই আশা করি আপনারা ফলো করবেন। যারা প্রিভিয়াস ক্লাসেসগুলো মিস করেছেন, সবগুলো ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা প্লেলিস্ট আমার চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিংকও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আই আইকনে পেয়ে যাবেন এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। সেই প্লেলিস্টটা ফলো করলে আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে ফলো করতে পারবেন। এছাড়াও এই চ্যাপ্টারে যে অঙ্কের সমাধানগুলো করানো হচ্ছে, সেসব অঙ্কের সমাধানের ছবি নিয়ে একটা গুগল ড্রাইভ রেডি করা আছে। সেই গুগল ড্রাইভের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো অঙ্কের সমাধানের ছবিও পেয়ে যাবেন। আপনাদের বাসায় অঙ্ক প্র্যাকটিস করার সুবিধার জন্য এভাবে ছবিগুলো আমি প্রোভাইড করছি। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাস থেকে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার্স নিয়ে কমপ্লিট লেকচার রেডি করা আছে। সেসবগুলো চ্যাপ্টারের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে প্লেলিস্ট নামে একটা অপশন আছে। সেই প্লেলিস্ট অপশনে গেলেও আপনারা আপনাদের ডিজায়ার চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করতে পারবেন। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট ফলো করলে সেই চ্যাপ্টারের বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান এবং পরীক্ষা উপযোগী আরো বিভিন্ন অঙ্কের সমাধানগুলো একসাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন, যেটা থেকে আপনাদের পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে আগে বলেছি, বিবিএ ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমবিএ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ইয়ারের বিভিন্ন কোর্স পেপারের সিলেবাসের আওতাভুক্ত একটা চ্যাপ্টার। অনেক ডিপার্টমেন্ট আছে যাদের হয়তো বা একাধিক কোর্স পেপারেও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। চলুন একবার চোখ বলে নিই যে কোন ইয়ারে কোন ডিপার্টমেন্টে কোন কোর্স পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা আছে। আমরা গত কয়েক ক্লাস ধরে এই বিষয়টা আলোচনা করছি, আজকে আবার একটুখানি বলছি যাতে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা যাতে বুঝতে পারেন যে আপনাদের সিলেবাসে কোন কোর্স পেপারে কোন চ্যাপ্টারের সাথে এই টপিকটা রিলেটেড। বিবিএ ফার্স্ট ইয়ারে যারা পড়ছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট স্টুডেন্টদের প্রিন্সিপালস অফ ফিনান্স কোর্স পেপারে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নামে এই চ্যাপ্টারটা আছে। বিবিএ সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ ফিনান্সে লেভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার নামে এই চ্যাপ্টারটা আছে। বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে এই চ্যাপ্টারটা আছে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে যারা আছেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল দুটো কোর্স পেপারেই কিন্তু এই চ্যাপ্টারটা আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে আছে এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোলে কর্পোরেট ফিন্যান্সিং পলিসিস নামে এই চ্যাপ্টারটা আছে। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারে ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমিনেশন নামে এই চ্যাপ্টারটা আছে। এছাড়াও বিবিএ ফোর্থ ইয়ারে যারা আছেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্টেরই বিভিন্ন কোর্স পেপারে এই চ্যাপ্টারটা রিলেটেড। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুটো কোর্স পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও দুটো কোর্স পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরিতে ক্যাপিটাল স্ট্রাকচার নামে চ্যাপ্টারটা আছে। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টে দ্য ফিন্যান্সিং ডিসিশনের মধ্যে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অঙ্কগুলো আছে। এছাড়াও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশনস নামে এই চ্যাপ্টারটা আছে। এমবিএতে যারা পড়ছেন, এমবিএর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন, সেখানে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ে
কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্সেস নামে এই চ্যাপ্টারটা আছে। তাহলে আপনারা দেখছেন বিবিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ পর্যন্ত প্রতিটা ইয়ারেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের এই চ্যাপ্টারটা রিলেটেড। তাই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্স সাথে ফলো করবেন। এই চ্যানেলের সবগুলো ক্লাস আপনারা যদি ফলো করেন তাহলে চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটাতে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের বিভিন্ন বেসিক্স নিয়ে আলোচনা করেছি, ক্যাপিটাল স্ট্রাকচারের ডেফিনিশনস নিয়ে আলোচনা করেছি, এই চ্যাপ্টারের সাথে রিলেটেড বিভিন্ন অ্যাজাম্পশনস নিয়ে আলোচনা করেছি। যদি এখনো পর্যন্ত সেই ক্লাসটা আপনারা ফলো না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসটা ফলো করে নেবেন। এছাড়াও আমরা জানি যে ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন একটা ফার্মের ভ্যালু বের করা হয়, ভ্যালু ডিটারমাইন করা হয়, তখন 4টা পদ্ধতির মাধ্যমে এই ভ্যালুকে বের করা যায়। আর পদ্ধতিগুলো আমরা জানি নেট ইনকাম অ্যাপ্রোচ, অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং মডিউলার মিলার অ্যাপ্রোচ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। এখন আমরা যে ক্লাসেসগুলো করছি গত 3টা ক্লাস এবং আজকের ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা এখনো নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের সাথে রিলেটেড অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্কের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন সেম, সূত্রের অ্যাপ্লিকেশন সেম, তাই এই দুটো ক্যাটাগরি নিয়ে আমরা একসাথে আলোচনা করছি। পরবর্তীতে আমরা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং মডিউলার মিলার অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচে অঙ্কের অ্যাপ্লিকেশন একই রকম, কিছুক্ষণ আগেই বললাম। চলুন একবার চোখ বলিয়ে নিই এই অ্যাপ্রোচগুলোর ফর্মুলার দিকে, কারণ আমরা যে অঙ্কগুলো সমাধান করব তা কিন্তু সবগুলো ফর্মুলা বেসড, ফর্মুলা অনুসারে মানগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচ অনুসারে আমাদের প্রায়োরিটি হচ্ছে কি ভ্যালু অফ দ্য ফার্মকে বের করা। এই ভ্যালু অফ দ্য ফার্মের মোট মূল্য বের করতে হলে আমাদেরকে এস এর সাথে ডি কে যোগ করতে হবে। এখানে ভি দিয়ে ভ্যালু অফ দ্য ফার্মকে বোঝানো হয়েছে, এস দিয়ে হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ শেয়ারস এবং ডি অথবা বি হচ্ছে কি ভ্যালু অফ ডেট অথবা ভ্যালু অফ বন্ড। অনেক অঙ্কে ডি বলা হয় এবং অনেক অঙ্কে বন্ড বলা হয়, বি বলা হয়, তাই ডি এবং বি দুটোই লিখে দিয়েছি। দুটো কিন্তু ডিফারেন্ট কোনো বিষয় নয়। ডেট থেকে ডি বোঝানো হয়েছে এবং বন্ড থেকে বি বোঝানো হয়েছে, দুটোই কিন্তু সিমিলার বিষয়। আমাদেরকে আগে এস এবং ডি এর মানকে বের করতে হবে। এস কে বের করার জন্য আলাদাভাবে সূত্র আমরা দেখছি, মার্কেট ভ্যালু অফ শেয়ারস এস ইজ ইকুয়াল টু ইএটি ডিভাইডেড বাই কেই। প্রশ্ন যদি সরাসরিভাবে ইএটি থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এস কে বের করতে পারবো, আর যদি ইএটি দেওয়া না থাকে তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট এবং ট্যাক্সকে মাইনাস করে দিলে আমরা ইএটি কে পেয়ে যাবো, যাকে কেই দিয়ে ভাগ করে দিলে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ারসকে পেয়ে যাব। এরপরে আছে ভ্যালু অফ ডেট বের করার বিষয়। ভ্যালু অফ ডেট ডি অথবা বি বের করার ক্ষেত্রে আমরা সূত্র করবো কি আই ডিভাইডেড বাই কে আই। আই হচ্ছে কি ইন্টারেস্ট এবং কে আই হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স। কস্ট অফ ডেটে কিন্তু দুটো টার্ম আছে, একটা হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স এবং আরেকটা হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। কস্ট অফ ডেট বিফোর ট্যাক্সকে কে আই দিয়ে ডিনোট করা হয় এবং কস্ট অফ ডেট আফটার ট্যাক্সকে কে ডি দ্বারা ডিনোট করা হয়। এছাড়াও আমাদের রিকোয়ারমেন্টে আরও কিছু বিষয় আসতে পারে, সেটা হচ্ছে কি কস্ট অফ ইকুইটি নির্ণয় করার বিষয় থাকতে পারে, যেটাকে আমরা কে ই দ্বারা প্রকাশ করবো। আর কে ই বের করার সূত্র হচ্ছে কি ইএটি ডিভাইডেড বাই এস ইনটু 100। অ্যাকচুয়ালি এস ইজ ইকুয়াল টু ইএটি ডিভাইডেড বাই কে যেটা আছে, এই সূত্রটাকে মডিফাই করলে আমরা কে ইজ ইকুয়াল টু ইএটি ডিভাইডেড বাই এস ইনটু 100 কে পেয়ে যাচ্ছি। এছাড়া 5 নাম্বার যে ফর্মুলা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আজকে আমরা যে অঙ্কটা করব সেখানে কিন্তু এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রিকোয়ারমেন্টের মধ্যে আছে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও বের করার সূত্র হচ্ছে কি ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই ভি ইনটু 100, অথবা আরেকটা সূত্র আছে কে ই ইনটু এস বাই ভি প্লাস কে আই ইনটু 1 মাইনাস টিসি ইনটু ডি বাই ভি ইনটু 100। আপনারা এখানে চালিয়ে দিতে পারবেন। বিগত ক্লাসের মতন আজকের ক্লাসেও আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের উপর ভিত্তি করে অঙ্কের সমাধান করব। আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এখানে দুটো সূত্র আমরা দেখছি, ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই ভি এবং আরেকটা হচ্ছে কে ইনটু এস বাই ভি প্লাস কে আই ইনটু 1 মাইনাস টিসি ইনটু ডি বাই ভি। আজকের অঙ্কগুলোতে কিন্তু আমরা দ্বিতীয় এই সূত্রটাই প্রয়োগ করব, কারণ এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করার মতন করেই অঙ্কের প্রশ্ন তৈরি করা আছে এবং সেই অঙ্কের সমাধান করতে গেলে দ্বিতীয় সূত্রটাই ব্যবহার করতে হবে, প্রথম সূত্রটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। এখানে আরেকটা বিষয় একটু আমাদের জানা থাকা দরকার, যেটা আমরা গত ক্লাসেও ডিটেল আলোচনা করেছি, সেটা হচ্ছে কি কে আই ইনটু 1 মাইনাস টিসি। এই কে আই ইনটু 1 মাইনাস টিসি পুরোটাকে আমরা একসাথে বলি কি কে ডি। কে ডি দিয়ে আমরা বুঝি কি কস্ট অফ ডেট আফটার ট্যাক্স এবং কে আই দিয়ে হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স। কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে মাইনাস করলে আমরা কস্ট অফ ডেট আফটার ট্যাক্সকে পেয়ে যাই। যদি আমাদের প্রশ্নে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স দেওয়া থাকে অর্থাৎ কেডি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এখানে কে আই ইনটু 1 মাইনাস টিসি এই পুরোটাকে রিপ্লেস করে এখানে সরাসরি লিখে দেবো কি কেডি। আজকের যে অঙ্কগুলো সমাধান করব সেখানে সবখানে কিন্তু কেডি দেওয়া আছে। আমরা প্রিভিয়াস যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স দুই রকম কস্ট অফ ইকুইটি থেকে দুটো অঙ্কের সমাধান করেছিলাম, যেটাতে একটা অঙ্কে আমরা কে আই ইনটু 1 মাইনাস টিসি এভাবে সূত্রটাকে প্রয়োগ করেছিলাম এবং আরেকটা অঙ্কে কেডি দ্বারা সমাধান করেছিলাম। আজকে যে তিনটা অঙ্কের সমাধান করব সেখানে কিন্তু কেডি দ্বারাই সমাধান করব, বিকজ এখানে সবগুলো আফটার ট্যাক্স ইনফরমেশনই দেওয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের প্রথম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি, যেটা বিগত দুইবার পরীক্ষাতে এসেছে। 2015 সালে বিবিএ ফোর্থ ইয়ারে এবং 2018 সালে বিবিএ ফার্স্ট ইয়ারের পরীক্ষাতে এই অঙ্কটা এসেছে।
আমরা প্রশ্ন পড়ছি, ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি দ্য ফলোইং এস্টিমেটস অফ দ্য কস্ট অফ ডেট ইকুইটি ক্যাপিটাল আফটার ট্যাক্স হ্যাভ বিন মেড অ্যাট ভ্যারিয়াস লেভেল অফ ডেট। আমাদের ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা কোম্পানির জন্য সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মোস্ট ডিজায়ারেবল সবচেয়ে আকাঙ্ক্ষিত মূলধন কাঠামো কোনটা তা নির্ণয় করতে হবে, এবং সেটা নির্ণয় করতে হবে কস্ট অফ ডেট ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে। কস্ট অফ ডেট ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে আসলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে। আর তার নির্ণয় করার জন্য আমাদের এখানে কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি গুলো দেওয়া আছে আফটার ট্যাক্সে। অ্যাকচুয়ালি কস্ট অফ ইকুইটি কখনোই বিফোর ট্যাক্স আফটার ট্যাক্সের বিষয় থাকে না, কস্ট অফ ইকুইটি অলওয়েজ আফটার ট্যাক্সেই থাকে। তবে কস্ট অফ ডেটের বিষয়টা বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স দুরকমভাবে হতে পারে। এখানে আফটার ট্যাক্স দিয়ে যেটা বোঝানো হয়েছে তা কিন্তু কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ ডেট দুটোর জন্যই প্রযোজ্য। অর্থাৎ এখানে কস্ট অফ ডেট যে মানগুলো দেওয়া আছে এগুলো সবগুলো আফটার ট্যাক্সেই আছে। আর আফটার ট্যাক্সে কস্ট অফ ডেট থাকা মানে কি কে ডি এর মান দেওয়া আছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, কাম্য অথবা সুষম মূলধন কাঠামো কোনটা তা নির্ণয় করতে হবে, অর্থাৎ সবচেয়ে ভালো মূলধন কাঠামো কোনটা তা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কেও আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বের করার জন্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও এর মানকে বের করব, এবং কে ও সবচেয়ে ছোট যেটা হবে সেটাকে আমরা নির্ণয় করব। আর কে ও বের করার জন্য যেহেতু সূত্র কিছুক্ষণ আগে আলোচনা করছি, একটা হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1 - CC / V * 100, সেই সূত্রটা কিন্তু আমরা এখানে করতে পারছি না, বিকজ এই অঙ্কটাতে ইবিআইটি দেওয়া নেই। আর ইবিআইটি যেহেতু দেওয়া নাই তাই ইবিআইটি থেকে ভি কেও কোনোভাবে বের করা যাবে না। আমরা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড প্রথমে 1 থেকে 4 পর্যন্ত যে লেকচারগুলো করেছিলাম সেখানে আমরা সবগুলো অঙ্ক এই ভি কে বের করেছি, টোটাল ভি কে বের করেছি, এবং টোটাল ভি কে বের করার জন্য কিন্তু আমরা ইবিআইটি কে দিয়ে ক্যালকুলেশনটা শুরু করেছিলাম। কারণ ইবিআইটি থেকে ইএটি বের করতে হয়, ইএটি থেকে এস এর মান বের করতে হয়, এবং এস এবং ডি কে যোগ করে টোটাল ভ্যালু ভি কে বের করতে হয়। কিন্তু এই অঙ্কে যেহেতু ইবিআইটি এর মানটা দেওয়া নেই তাই ইবিআইটি থেকে কোনোভাবে ইএটি বের করা যাবে না, এস কে বের করা যাবে না, এবং ভি কে কোনোভাবে বের করা পসিবল হচ্ছে না। তাহলে কে ও বের করার যে প্রথম সূত্রটা আমরা আলোচনা করেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করা পসিবল নয়। দ্বিতীয় যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো তা হচ্ছে কি কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে ডি ইন্টু বি বাই ভি। এই সূত্রটা প্রয়োগ করতে হলে আমাদের 4টা ইনফরমেশন জানতে হবে। একটা হচ্ছে কে ই, তারপরে এস বাই ভি, কে ডি এবং বি বাই ভি। আমরা এখানে দেখছি কস্ট অফ ডেট কে ডি এর মান দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি কে ই এর মান দেওয়া আছে, এবং পার্সেন্টেজ অফ ডেট ক্যাপিটাল ঋণের পার্সেন্টেজ দেওয়া আছে, যেগুলোকে 100 দিয়ে ভাগ করে দিলে আমরা বি বাই ভি অর্থাৎ ভ্যালুর মধ্যে টোটাল ভ্যালুর মধ্যে বন্ড কত অনুপাতে আছে সেই মানটাকে বের করে নিতে পারবো। এখান থেকে এগুলো পার্সেন্টেজ তুলে দিলেই কিন্তু এগুলো দশমিকের মান চলে আসবে, অনুপাতে চলে আসবে। তখন সেটাকে আমরা বলবো কি বন্ড ভ্যালু রেশিও, অর্থাৎ টোটাল ভ্যালুর মধ্যে বন্ড কি অনুপাতে আছে। আরেকটা যেটা ইনফরমেশন আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কি এস বাই ভি। এস বাই ভি যদি বের করতে চাই তাহলে আমরা টোটাল ভ্যালু থেকে বন্ডের অংশকে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা শেয়ারের অনুপাতটা পেয়ে যাচ্ছি। গত ক্লাসে এই বিষয়টা নিয়ে আমি ডিটেইল আলোচনা করছি, আজকে আবার একটুখানি বলে রাখি। আমরা এখানে টোটাল ভ্যালু বের করার সূত্র প্রয়োগ করি কি এস প্লাস ডি। এনআই অ্যাপ্রোচে এই সূত্রটা ব্যবহার করা হয়। এস দিয়ে হচ্ছে ভ্যালু অফ শেয়ারস আর ডি দিয়ে হচ্ছে ভ্যালু অফ ডেট। এইখান থেকে যদি আমরা এস কে বের করতে চাই তাহলে টোটাল ভ্যালু থেকে যদি ডেট কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ভ্যালু অফ শেয়ারস এস কে বের করে নিতে পারি। টোটাল ভ্যালুর মধ্যে শেয়ারস এবং ডেট দুটো বিষয় জড়িত, তাহলে টোটাল ভ্যালু থেকে যদি ডেট কে বিয়োগ করে দিই তাহলে আমরা ভ্যালু অফ শেয়ারস কে পেয়ে যাব। একইভাবে যদি আমরা শেয়ারের অনুপাতকে বের করতে চাই তাহলে টোটাল ভ্যালুর অনুপাত থেকে যদি আমরা ডেটের অনুপাত বা বন্ডের অনুপাতকে বিয়োগ করে দিই তাহলে আমরা শেয়ারের অনুপাতটা পেয়ে যাব। আর টোটাল ভ্যালু হচ্ছে কি অনুপাতের ভিত্তিতে অলওয়েজ 1, কারণ যে কোনো কিছু সম্পূর্ণ অংশকে আমরা 1 দ্বারাই প্রকাশ করি, অথবা 100%ও বলতে পারি। 100% টোটাল ভ্যালুর মধ্যে আমাদের যদি 40% ডেট অথবা ঋণ হয়ে থাকে তাহলে বাকি 60% অবশ্যই শেয়ার হতে হবে। তাহলে টোটাল ভ্যালু 100% থেকে ডেটের পার্সেন্টেজ 40% কে বিয়োগ করলে তো আমরা শেয়ারের পার্সেন্টেজ 60% কে পেয়ে যাচ্ছি। অর্থাৎ টোটাল ভ্যালু 1 থেকে অথবা 100% থেকে ডেটের পার্সেন্টেজ অথবা ডেটের অনুপাতগুলোকে বিয়োগ করলেই আমরা শেয়ারের ভ্যালুকে বের করে নিতে পারবো। তাই শেয়ারের ভ্যালু বের করার জন্য আমাদেরকে আলাদা একটা ক্যালকুলেশন এখানে করতে হবে। চলুন আমরা অঙ্কের সমাধানটাতে চলে যাই। আমাদের এখানে টার্গেট হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারকে বের করা, যার জন্য আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও এর মানকে আগে নির্ণয় করব। তারপর আমরা দেখব টোটাল কস্ট সবচেয়ে কম কোথায়, সেটাই হবে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। কে ও বের করার সূত্র আমরা দেখছি কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে ডি ইন্টু বি বাই ভি। এই সূত্র অনুসারে কে ই এর মান আমাদের প্রশ্নে সরাসরিভাবে দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে, কে ডি কস্ট অফ ডেটও দেওয়া আছে, এবং বি বাই ভি আমরা এখান থেকে পার্সেন্টেজ তুলে দিলে বি বাই ভি কে পেয়ে যাচ্ছি। তবে আরেকটা ইনফরমেশন দরকার হবে, সেটা হচ্ছে কি এস বাই ভি। আমাদের অঙ্কের মান বসানোর সুবিধার জন্য প্রশ্নে যেভাবে কলাম আকারে সাজানো আছে আমরা এই কলামগুলোকে আগে পরে করে নিয়ে আমাদের সূত্র অনুসারে কলামগুলোকে সাজিয়ে নিয়েছি। সূত্রের মধ্যে প্রথমে দরকার হচ্ছে কে ই এর মান, তাই আমরা প্রথমে কে ই এর মান লিখছি। প্রথমে আগে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে একটা
বাড়তি কলাম করে নিয়েছি, ক্যাপিটাল স্ট্রাকচার 1 2 3 4 5 6 7 একটা সিরিয়াল করে নিলাম। তারপরে আমরা কে ই এর মানগুলোকে বসাচ্ছি। কে ই 12%, 12%, 12.5, 13, 14, 16, 20 এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে সূত্র অনুসারে দরকার হচ্ছে কি এস বাই ভি, আর এস বাই ভি আমরা কিভাবে পাবো, 1 থেকে বি বাই ভি কে বিয়োগ করে দিলে। বি বাই ভি এটা আগে আলোচনা করে নিই। বি বাই ভি এখানে যেগুলো দেওয়া ছিল সবগুলো পার্সেন্টেজে ছিল, 100 দিয়ে ভাগ করে দিলে আমরা এগুলো অনুপাতে নিয়ে আসতে পারবো। তাহলে প্রথমটা তো জিরোই থাকবে, 10কে 100 দিয়ে ভাগ করে দিলে 0.10, 20কে 100 দিয়ে ভাগ করে দিলে 0.20, একইভাবে 0.30, 0.40, 0.50, 0.60 100 দিয়ে ভাগ করার পরে মানগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে এইটা আমরা পেলাম বন্ডের অনুপাত। এবার 1 থেকে বন্ডের অনুপাতকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা শেয়ারের অনুপাতকে পেয়ে যাব, কারণ অনুপাতের ভিত্তিতে বললে এখানে টোটাল ভ্যালু হচ্ছে কত, 1। এখানে যে 0.30 দেখানো হয়েছে তার মানে কি টোটাল ভ্যালু 1 টাকার মধ্যে 30 পয়সা হচ্ছে কি বন্ড। 1 টাকার মধ্যে যদি 30 পয়সা বন্ড হয় তাহলে 1 টাকা থেকে 30 পয়সা বিয়োগ করে দিলে বাকি 70 পয়সা হতে হবে কি শেয়ারের অনুপাত। তাই আমরা শেয়ার অনুপাত বের করার সাথে 1 মাইনাস বি বাই ভি করছি। তো এখানে 1 মাইনাস 0 করার পর রেজাল্ট 0ই থাকবে। 1 মাইনাস 0.10 করলে রেজাল্ট 0.9, 1 মাইনাস 0.20 করলে 0.80, 1 মাইনাস 0.30 করলে রেজাল্ট হচ্ছে 0.70, 1 মাইনাস 0.40 করলে রেজাল্ট হচ্ছে 0.60, 1 মাইনাস 0.50 করলে রেজাল্ট হচ্ছে 0.50, 1 মাইনাস 0.60 করলে রেজাল্ট হচ্ছে কি 0.40। এবার কেডি এর মানগুলো প্রশ্নে দেওয়াই আছে, 5%, 5%, 5.5, 6, 6.5 এবং 7 তা বসিয়ে দিয়েছে। প্রথম ক্যাটাগরিতে যেহেতু পার্সেন্টেজ অফ ডেট হচ্ছে কি 0, তাই এখানে কস্ট অফ ডেট হচ্ছে কি 0। পরবর্তী ক্যাটাগরিতে যেহেতু ঋণের পরিমাণ এসেছে তাই কস্ট অফ ডেটের ব্যবহারও এসেছে। এবার সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিয়েছে। প্রথমটাতে কে ই হচ্ছে কি 12 ইন্টু এস বাই ভি হচ্ছে কি 1 প্লাস কেডি হচ্ছে কি 0, বি বাই ভি হচ্ছে কি 0। মানগুলো বসানোর পরে রেজাল্ট 12% থেকে যাবে। পরের ক্যাপিটাল স্ট্রাকচারে কে ই হচ্ছে কি 12% ইন্টু 0.90 প্লাস 5 ইন্টু 0.10, এভাবে সূত্র অনুসারে মান বসিয়ে দিলাম, রেজাল্ট হচ্ছে কি 11.3%। তৃতীয় ক্যাপিটাল স্ট্রাকচারে 12.5 ইন্টু 0.80 প্লাস 5 ইন্টু 0.20, তারপর 13 ইন্টু 0.70 প্লাস 5.5 ইন্টু 0.30, 14 ইন্টু 0.60 প্লাস 6 ইন্টু 0.40, 16 ইন্টু 0.50 প্লাস 6.5 ইন্টু 0.50, 20 ইন্টু 0.40 প্লাস 7 ইন্টু 0.60। এভাবে সূত্র অনুসারে মানগুলো বসানোর পরে আমরা প্রতিটা ক্যাপিটাল স্ট্রাকচারের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা কম্পোজিট কস্ট অফ ক্যাপিটালকে বের করে নিয়েছি। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আরেক ভাষায় বলা হয় কি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালও বলা হয়। আমরা এখানে যা দেখছি যে টোটাল কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যা পেয়েছি তার মধ্যে সবচেয়ে কম ব্যয়যুক্ত ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে কি 10.75%, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার 4। ক্যাপিটাল স্ট্রাকচার 4 এর টোটাল কস্টের সবচেয়ে কম, তার মানে কি ক্যাপিটাল স্ট্রাকচার 4টাই হওয়া উচিত অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। কমেন্টটা লিখে নিয়েছি, হেয়ার CS4 has the lowest overall cost of capital, so CS4 is the optimum capital structure। এখন যে অঙ্কটা সমাধান করলাম ঠিক সিমিলার আরেকটা অঙ্কের সমাধানে আমরা চলে যাচ্ছি, যেখানে কোশ্চেন প্যাটার্নটা একদমই একই, তবে এই কোশ্চেনের মধ্যে কিন্তু সলিউশনের মধ্যে একটা ডিফারেন্ট কাজ আছে, সেটা বোঝানোর জন্য আমরা এই অঙ্কের সমাধানটা করছি। আমরা প্রশ্ন করছি, ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ XY লিমিটেড দ্য ফলোইং ডেট ইকুইটি ক্যাপিটাল আফটার ট্যাক্স হ্যাভ বিন মেড at various investment plans. You are required to determine optimum debt equity mix for the company by calculating the composite cost of capital। কিছুক্ষণ আগেই বলেছি যে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তার মানে কি KO এর সাহায্যে এখানেও আমাদেরকে অপটিমাম ডেট ইকুইটি মিক্স কোনটা তা ডিটারমাইন করতে হবে। ডেট ইকুইটি মিক্স মানে আরেক ভাষা হচ্ছে কি ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অথবা অপটিমাম ডেট ইকুইটি মিক্সকে ডিটারমাইন করতে হবে কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সাহায্যে। আর এখানেও যে কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি ক্যাপিটালগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলো সব আফটার ট্যাক্সে দেওয়া আছে, অর্থাৎ কস্ট অফ ডেট যে মানগুলো দেওয়া আছে সেগুলো সব কেডিতেই আছে, আর কস্ট অফ ইকুইটিকে তো কেই দিয়ে প্রকাশ করতে হয় সেটা আমরা জানি। এখানে ইনভেস্টমেন্ট প্ল্যান এ থেকে জি পর্যন্ত 7টা ইনভেস্টমেন্ট প্ল্যানের পার্সেন্টেজ অফ ডেট, যে আগের অঙ্কের মতনই ডেটের পার্সেন্টেজগুলো দেওয়া আছে, সেগুলোকে 100 দিয়ে ভাগ করে দিলে আমরা বি বাই ভি অর্থাৎ বন্ডের অনুপাতটা পেয়ে যাব। কস্ট অফ ডেট দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। আগের অঙ্কের মতনই আমরা সমাধান করে এখানেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে বের করার মাধ্যমে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা তা ডিটারমাইন করব। তা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও বের করার সূত্রটা লিখে নিয়েছে, কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে ডি ইন্টু বি বাই ভি। এটা অনুসারে কে ইটাকে আমরা আগে রাখলাম, কস্ট অফ ইকুইটি কে ই যেটা প্রশ্ন দেওয়া আছে 12%, 12%, 12.5 করে 16% পর্যন্ত মানগুলোকে বসিয়ে দিয়েছি। তারপরে দরকার হচ্ছে কি এস বাই ভি, কিন্তু এস বাই ভি এই অঙ্কটাতেও দেওয়া নেই। আগের অঙ্কের মতন করে 1 মাইনাস বি বাই ভি করলে আমরা এস বাই ভি কে পেয়ে যাব।
আর বি বাই ভি গুলো আমাদের প্রশ্ন থেকে বসিয়ে দিচ্ছি আমরা। বি বাই ভি প্রথমটাতে 0 বসিয়ে দিলাম। 10% মানে হচ্ছে কি 0.10, 100 দিয়ে ভাগ করে দিলে 0.10 হয়ে গেল, বা পার্সেন্টেজ তুলে দিলে 0.10 হচ্ছে। 20% হয়ে গেল 0.20, 30% হয়ে গেল 0.30, 40% 0.40, 50% 0.50 এবং 60% হয়ে গেল কত 0.60, অর্থাৎ বি বাই ভি এর অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এবার 1 মাইনাস বি বাই ভি করলে এস বাই ভি কে বের করে নিতে পারছি। 1 মাইনাস 0 করলে হচ্ছে কি 1, 1 মাইনাস 0.10 করলে হচ্ছে কি 0.90, 1 মাইনাস 0.20 হচ্ছে কি 0.80। এভাবে 1 থেকে বি বাই ভি কে মাইনাস করে করে এস বাই ভি কে বের করে নিয়েছি 0.7, 0.6, 0.5 এবং 0.4। এরপরে কস্ট অফ ডেট কেডি এর মান প্রশ্নে দেওয়া আছে। প্রথমটাতে 0, তারপরে 5%, 5.2%, 6%, 6.5, 7 এবং 7.5% বসিয়ে দিলাম। এবার আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও সূত্র অনুসারে মানগুলোকে বসিয়ে দিচ্ছি। কে ই ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু বি বাই ভি। প্রথমটাতে কে ই হচ্ছে কি 12, এস বাই ভি হচ্ছে কি 1, কস্ট অফ ডেট কেডি হচ্ছে কি 0, বি বাই ভি হচ্ছে কি 0। মানগুলো বসানোর পর রেজাল্ট হচ্ছে কি 12%। পরেরটা থেকে আমরা যখন মান বের করব সেখানে কে ই হচ্ছে কি 12, এস বাই ভি হচ্ছে কি 0.9, কস্ট অফ ডেট কেডি হচ্ছে কি 5 এবং বি বাই ভি হচ্ছে কি 0.1। এবার এই মানগুলোকে সূত্র অনুসারে বসিয়ে দিলাম। 12 ইন্টু 0.9 প্লাস 5 ইন্টু 0.10, রেজাল্ট হচ্ছে কি 11.30%। এভাবেই আমরা যখন ক্যালকুলেশনগুলো করতে থাকবো, এইভাবে সূত্র অনুসারে কে ই, এস বাই ভি, কেডি এবং বি বাই ভি এর মানকে বসাতে থাকবো, তখন আমরা এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের রেজাল্টগুলোকে পেয়ে যাব। প্রথমটাতে 12%, তারপরে 11.3%, 11.04%, 10.9%, 11%, 11% এবং 10.9%। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার সেটাই হয় যার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম হয়। এখন এখানে সবচেয়ে কম বা সবচেয়ে ছোট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কোনটা সেটা আমরা একটু দেখি। এখানে 10.9% কে দেখা যাচ্ছে, তবে 10.9% এখানে দুটো আছে, আরও একটা 10.9% আছে যেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট প্ল্যান জি তে। তাহলে এখানে লোয়েস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু দুটোতে আছে, একটা হচ্ছে ডি এবং আরেকটা হচ্ছে কি জি। কিন্তু অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কখনোই দুটো হতে পারবে না। একটা কোম্পানি কখনোই দু ধরনের মূলধন কাঠামো ব্যবহার করতে পারবে না, একটা নির্দিষ্ট মূলধন কাঠামোই ব্যবহার করতে হবে। অর্থাৎ ডি অথবা জি দুটোর মধ্যে যে কোনো একটাই হবে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, দুটোই একসাথে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হতে পারবে না। তাহলে এবার আমরা কিভাবে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারকে ডিটারমাইন করব? আমরা তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে করব বলেছিলাম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করেছি, কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটালে দেখা যাচ্ছে কি দুটো ভ্যালু সেম চলে আসছে। তাহলে এবার আমরা কোন বিষয়ের উপর ভিত্তি করে ডি নাকি জি কোনটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমাইন করব? আমরা দেখছি যে কে ডি তে বন্ডের অনুপাত হচ্ছে কি 0.30, অর্থাৎ ঋণের অনুপাত হচ্ছে কি 30%, আর জি এর ক্ষেত্রে ডেটের পার্সেন্টেজ হচ্ছে কি 60%, মানে ঋণের অনুপাত হচ্ছে কি 60%। একটা কোম্পানি যত বেশি পরিমাণে ঋণ ব্যবহার করবে ততই তার আর্থিক ঝুঁকি বাড়তে থাকে। আর্থিক ঝুঁকি হচ্ছে কি ঋণের উপরে যে সুদটা পরিশোধ করতে হয় সেই সুদটা বাধ্যতামূলকভাবে কিন্তু কোম্পানিকে পরিশোধ করতে হবে। কোম্পানির লাভ হোক লস হোক যাই হোক না কেন, ঋণের সুদ কিন্তু অবশ্যই যথাযথভাবে পরিশোধ করতেই হবে। তাহলে ঋণের সুদ পরিশোধ করার যেটা একটা প্রেশার কোম্পানির উপরে থাকে, সেই প্রেশার বা সেই ঝুঁকিটাকে বলা হয় কি আর্থিক ঝুঁকি, দ্যাট ইজ ফিনান্সিয়াল রিস্ক। আর যদি ক্যাপিটাল স্ট্রাকচারে ঋণের পরিমাণ কম থাকে তাহলে ঋণের উপরে সুদের পরিমাণও কম আসবে, সুদ পরিশোধের ঝুঁকিও প্রতিষ্ঠানের কম নিতে হবে, দ্যাট ইজ তাদের ফিনান্সিয়াল রিস্ক, আর্থিক ঝুঁকিটা কম থাকে। আমরা প্রথমে অবশ্যই কস্টের প্রতি মনোযোগী হবে, কস্ট সবচেয়ে যেটা কম হবে সেখানে আর্থিক ঝুঁকি বেশি হলেও আমরা সেটাকে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলবো। অর্থাৎ কস্ট যদি সবচেয়ে কম হয় সেখানে ডেট রেশিও যদি বেশি হয়ও তারপরে আমরা সেটাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারকে বলবো। কিন্তু যদি লোয়েস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা একাধিক জায়গায় একই মান আসে তাহলে দুটো ক্যাপিটাল স্ট্রাকচারকে তো আমরা অপটিমাম বলতে পারবো না, যে কোনো একটাকে বলতে হবে। তখন যখন দুটো ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে সেম ভ্যালু চলে আসবে, অথবা সেম লোয়েস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা সেম হাইয়েস্ট ভ্যালু চলে আসবে, তখন আমরা দেখব দুইটা ক্যাটাগরির মধ্যে ঋণ বা ডেটের পরিমাণ কোনখানে কম। যেখানে ঋণের পরিমাণ কম সেখানে কিন্তু আমরা দেখছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম, আবার আর্থিক ঝুঁকিও কম। যেহেতু ঋণ কম তাহলে আর্থিক ঝুঁকিও কম, তাহলে ওভারঅল সেটাই হবে কি সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ। আমরা এখানে দেখছি যে অল্টারনেটিভ ডি এর ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট প্ল্যান ডি এর ক্ষেত্রে ডেট রেশিও হচ্ছে কি 30% বা 0.30, আর জি এর ক্ষেত্রে ডেট রেশিও হচ্ছে কি 60% বা 0.60। যদিও দুটোতেই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লোয়েস্ট ছিল, কিন্তু তার মধ্যে ডি এর মধ্যে ঋণের পরিমাণ কম আর জি এর মধ্যে ঋণের পরিমাণ বেশি। যেহেতু জি এর ঋণের পরিমাণ বেশি তার মানে কি জি এর আর্থিক ঝুঁকিও বেশি, তাই তুলনামূলকভাবে ডি ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান, বিকজ ডি তে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম, আবার ঋণের পরিমাণও তুলনামূলকভাবে কম। আমরা কমেন্টে দেখছি হেয়ার ক্যাপিটাল স্ট্রাকচার ডি অ্যান্ড জি বোথ হ্যাভ দ্য লোয়েস্ট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল,
বাট ক্যাপিটাল স্ট্রাকচার ডি হ্যাজ লোয়ার ডেট রেশিও। ক্যাপিটাল স্ট্রাকচার ডি এর ডেট রেশিও যেটা, ঋণের অনুপাত সেটা হচ্ছে কি লোয়ার, তুলনামূলকভাবে কম, জি এর অনুপাতে কম। তাই আমরা বলছি কি সো ক্যাপিটাল স্ট্রাকচার ডি ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাই ডিটাই হচ্ছে কি এখানে কাম্য মূলধন কাঠামো অথবা সুষম মূলধন কাঠামো অথবা সবচেয়ে ভালো মূলধন কাঠামো। আশা করি অঙ্কের সমাধানটা বোঝাতে পেরেছি। এবার আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান যাব, যেখানে কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে অঙ্কের সমাধানটা করব। এই একই সূত্রই ব্যবহার করব, তবে সেখানে ইনফরমেশনগুলো একটু ভিন্নভাবে দেওয়া আছে। আমরা কোশ্চেনটাতে চলে যাচ্ছি। এটা 2013 সালে বিবিএ 4th ইয়ারের কোশ্চেন। আমরা প্রশ্ন করছি, ইউ আর প্রোভাইডেড দ্য প্রবাবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি। একটা কোম্পানির কিছু সম্ভাব্য মূলধন কাঠামো দিয়ে দেওয়া হয়েছে। আমাদের রিকমেন্ড হচ্ছে কি ফাইন্ড আউট দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি। এখানেও অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারকে বের করতে হবে। সিচুয়েশন 1 থেকে 3 পর্যন্ত আমাদের ডেটের অ্যামাউন্ট এবং ইকুইটির অ্যামাউন্ট এখানে সরাসরিভাবে দেওয়া আছে। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট অর্থাৎ কেডি এর মান দেওয়া আছে এবং কস্ট অফ ইকুইটি কেই এর মান দেওয়া আছে। এখানেও আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বের করার সময়তে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও এর সাহায্যে বের করব। আমরা জানি যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বের করার জন্য দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে কি টোটাল ভ্যালু আর একটা হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। টোটাল ভ্যালুর মধ্যে যেটা হাইয়েস্ট সেটাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হয়ে থাকে, আর টোটাল কস্টের মধ্যে অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মধ্যে যেটা লোয়েস্ট সেটাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হয়ে থাকে। আমরা প্রথমে অবশ্যই দেখব যে এই অঙ্ক থেকে আমরা টোটাল ভ্যালুকে বের করতে পারছি কিনা। টোটাল ভ্যালু বের করা যদি হয়ে থাকে তাহলে টোটাল ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হয়ে যাবে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন টোটাল ভ্যালু বের করার ক্ষেত্রে এনআই অ্যাপ্রোচ অনুসারে সূত্র কিছুক্ষণ আলোচনা করেছি, সেই সূত্র অনুসারে দেখছি কি টোটাল ভ্যালু ভি ইজ ইকুয়াল হচ্ছে কি এস প্লাস ডি, ভ্যালু অফ শেয়ারস প্লাস ভ্যালু অফ ডেট। আমরা এই অঙ্কে ভ্যালু অফ শেয়ারস এবং ভ্যালু অফ ডেটকে দেখছি কি ডেটের ভ্যালু 5 লাখ, 2.5 লাখ এবং 1 লাখ, আর ভ্যালু অফ শেয়ারস যেটাকে আমরা ইকুইটি দ্বারাও প্রকাশ করতে পারি অথবা ইকুইটি বলতে পারি, মানে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের মূল্য দেখা যাচ্ছে কি 3 লাখ, 5 লাখ 50 এবং 7 লাখ। তাহলে ভ্যালু অফ ডেট, ভ্যালু অফ ইকুইটিকে যোগ করলে কিন্তু আমরা টোটাল ভ্যালুকে পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি টোটাল ভ্যালুগুলো এখানে চেক করে দেখি তাহলে কি পাচ্ছি দেখি, 5 লাখের সাথে 3 লাখ যোগ করে হচ্ছে কি 8 লাখ, 2.5 লাখের সাথে 5.5 লাখ যোগ করলে হচ্ছে কি 8 লাখ, 1 লাখের সাথে 7 লাখ যোগ করলেও কিন্তু আমরা টোটাল ভ্যালু পাচ্ছি 8 লাখ টাকা। তার মানে কি তিনটা সিচুয়েশনে টোটাল ভ্যালু হচ্ছে কি এখানে 8 লাখ টাকা। যেহেতু টোটাল ভ্যালু তিনটা সিচুয়েশনের জন্য সেম, তাই টোটাল ভ্যালুর উপরে ভিত্তি করে কিন্তু আমরা এখানে কোনোভাবে আর অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা তা নির্ণয় করতে পারছি না। আমাদের অবশ্যই টোটাল ভ্যালুগুলো ডিফারেন্ট হতে হবে এবং তার মধ্যে যেটা হাইয়েস্ট টোটাল ভ্যালু হবে সেটাকে আমরা বলবো কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। কিন্তু এখানে তিনটা সিচুয়েশনেরই টোটাল কস্টটা সমান এসেছে। যেহেতু টোটাল কস্টগুলো সমান, তাই টোটাল কস্টের উপর ভিত্তি করে কিন্তু এখন আর ডিসিশন নিতে পারছি না। তাহলে দ্বিতীয় অপশনে চলে যেতে হবে, যেটা হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের জন্য আমাদের দুটো সূত্র ব্যবহার হয় আমরা জানি। প্রথমটা হচ্ছে কি ইবিআইটি ইন্টু 1 - 3c ডিভাইড বাই ভি ইন্টু 100। এতে সেই সূত্র অনুসারে আমাদের এই অঙ্কে কোথাও ইবিআইটি দেওয়া নেই। ইবিআইটি দেওয়া নেই যেহেতু, তাই কোনোভাবে ইবিআইটি ইন্টু 1 - 3c ডিভাইড বাই ভি ইন্টু 100 এই সূত্রের সাহায্যে আমরা এখানে কে ও কে বের করতে পারছি না। তাহলে কে ও বের করার যেটা দ্বিতীয় সূত্র সেটা আমরা এর আগের অঙ্কে ব্যবহার করেছি, গত ক্লাসটাতে আমরা আলোচনা করেছি। সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে ডি ইন্টু বি বাই ভি। যদি আমাদের প্রশ্নে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট থাকে তাহলে আমরা কে ডি বলবো। এখন এখানে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কে ডি দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি কে ই এর মানও দেওয়া আছে। এর বাইরেও কিন্তু আমাদের দরকার হচ্ছে কি এস বাই ভি এবং বি বাই ভি। এস বাই ভি মানে কি টোটাল ভ্যালুর মধ্যে শেয়ারের অনুপাত কত, আর বি বাই ভি মানে হচ্ছে কি টোটাল ভ্যালুর মধ্যে বন্ডের অনুপাত বা ডেটের অনুপাত কত। আমাদের এখানে শেয়ারের ভ্যালু এবং বন্ডের ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এটার অনুপাতগুলোকে বের করতে পারবো। এটাও আমরা টেবল করে টেবলের মাধ্যমে সমাধানটা নিয়ে আলোচনা করছি। আমরা টেবলে চলে যাচ্ছি, ক্যালকুলেশন অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এখানে আমরা সূত্র প্রয়োগ করব কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে ডি ইন্টু বি বাই ভি। এখন এই সূত্রের জন্য কে ই এবং কে ডি তা প্রশ্নে সরাসরিভাবে দেওয়া আছে, তার বাড়তি দরকার হচ্ছে কি এস বাই ভি এবং বি বাই ভি। আগে যে দুটো অঙ্ক করলাম সে দুটো অঙ্কের মধ্যে বি বাই ভি এর অনুপাতগুলো আমাদের দেওয়া ছিল, 1 থেকে বি বাই ভি কে বিয়োগ করে আমরা এস বাই ভি কে বের করে নিয়েছি। কিন্তু এখন যে অঙ্কটা করছি সেখানে কিন্তু একইভাবে বি বাই ভি এর মানটা দেওয়া নেই। আমাদের এখানে ভ্যালু অফ ডেট এবং ভ্যালু অফ ইকুইটি টোটাল ভ্যালুগুলো সরাসরিভাবে দেওয়া আছে, যার উপর ভিত্তি করে আমাদেরকে অনুপাতগুলোকে বের করে নিতে হবে। বি বাই ভি, এস বাই ভি গুলোকে বের করে নিতে হবে। আমরা টেবিলের ক্যালকুলেশন নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। আমরা টেবিলের মধ্যে সিচুয়েশন দিয়ে একটা কলাম করব, ইকুইটি এস এর জন্য একটা কলাম, ডেটের জন্য একটা কলাম। এবার ইকুইটি এবং ডেটকে যোগ করে আমরা কি পেয়ে যাব, ভি পেয়ে যাব। টোটাল ভ্যালু ভি কে বের করার জন্য একটা কলাম, তারপরে কস্ট অফ ইকুইটি কে ই এবং কস্ট অফ ডেট কে ডি, এগুলো মান প্রশ্নে দেওয়াই আছে।
এখন আমরা এস এর মান প্রশ্নে যা দেওয়া আছে, ইকুইটির মান যেগুলো দেওয়া আছে তা বসিয়ে দেবো। 3 লাখ, 5.5 লাখ, 7 লাখ। ডেট, টোটাল ভ্যালু অফ ডেট যা প্রশ্নে দেওয়া আছে তা বসিয়ে দিলাম। 5 লাখ, 2.5 লাখ এবং 1 লাখ টাকা বসিয়ে দিলাম। আর পাশাপাশি এগুলো যোগ করে দিলেই তখন আমরা টোটাল ভ্যালুকে পেয়ে যাচ্ছি, যেখানে প্রত্যেকটা ক্যাপিটাল স্ট্রাকচার বা প্রতিটা সিচুয়েশনের টোটাল ভ্যালু হচ্ছে কি 8 লাখ টাকা। এবার কস্ট অফ ইকুইটি যা প্রশ্নে দেওয়া আছে 10%, 11%, 12% বসিয়ে দিয়েছি। কস্ট অফ ডেট, কেডি এর মানকে বসিয়ে দিলাম 8%, 7% এন্ড 6%। এবার কে ও বের করার সূত্র কে ই ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু ভি বাই ভি কে দরকার। আমাদের কে ই এর মান তো প্রথমে দেওয়াই আছে 10%, আমরা পার্সেন্টেজটা পরে একসাথে ব্যবহার করবো, তাই এখানে শুধুমাত্র 10 লিখেছি। তারপরে দরকার হচ্ছে কি এস বাই ভি। আমাদের এস বাই ভি এর অনুপাতটা প্রশ্নে সরাসরিভাবে দেওয়া নেই, তাই আমরা এখান থেকে বের করব। এস হচ্ছে কি 3 লাখ আর টোটাল ভ্যালু হচ্ছে কি 8 লাখ। প্রথম সিচুয়েশনে এস বাই ভি হচ্ছে কি 3 লাখ ডিভাইড বাই 8 লাখ, 3 লাখ ডিভাইড বাই 8 লাখ লিখে নিলাম, প্লাস কেডি, কেডি এর মান হচ্ছে কি 8 ইনটু দরকার হচ্ছে কি বি বাই ভি, বি হচ্ছে কি ভ্যালু অফ ডেট অথবা ভ্যালু অফ বন্ড। তো ভ্যালু অফ বন্ডের প্রথম মূল্য হচ্ছে কত, 5 লাখ টাকা। 5 লাখকে 8 লাখ দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি বি বাই ভি। তাহলে বি বাই ভি হচ্ছে কি 5 লাখ ডিভাইড বাই 8 লাখ। পুরোটা ক্যালকুলেশন করে রেজাল্ট হচ্ছে কি 8.75%। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবসময় পার্সেন্টেজে প্রকাশ হবে, তাই পার্সেন্টেজ লিখলাম। এছাড়াও এখানে কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ ডেট যা দেওয়া আছে 10 এবং 8 তা কিন্তু অরিজিনালি পার্সেন্টেজে আছে, তাই মূল রেজাল্টও পার্সেন্টেজেই আসবে। এরপরে দ্বিতীয় অপশনে এস হচ্ছে কি 5,50,000 এবং টোটাল ভ্যালু হচ্ছে কি 8 লাখ। 5,50,000কে 8 লাখ দিয়ে ভাগ করলে আমরা এস এর অনুপাতটা পেয়ে যাব, এবং ডেটের অনুপাত ভ্যালু অফ ডেট বি 2.5 লাখকে 8 লাখ দিয়ে ভাগ করে দিলে আমরা বি বাই ভি এর মানকে পেয়ে যাব। আর কেই দেওয়া আছে 11% এবং কেডি দেওয়া আছে কি 7%। এই মানগুলো বসিয়ে দিলাম, এখানকার রেজাল্ট হচ্ছে কি 9.75%। সেম ওয়েতে তৃতীয় সিচুয়েশনের জন্য কেই হচ্ছে কি 12% এবং কেডি হচ্ছে কি 6%, সেগুলো জায়গা মতন বসিয়ে দিলাম। এরপরে আমাদের এস বাই ভি বের করতে হবে 7 লাখ ভাগ 8 লাখ, এবং বি বাই ভি বের করতে হবে যেটা হচ্ছে কি 1 লাখ ভাগ 8 লাখ। এভাবে আমরা মানগুলো বসালাম, মানগুলো বসানোর পরে এখানে রেজাল্ট হচ্ছে কি 11.25%। তাহলে তিন রকম সিচুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে কি থার্ড সিচুয়েশন যেটা আছে সেখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে বেশি এবং ফার্স্ট সিচুয়েশনে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম। তার মানে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে কি ক্যাপিটাল স্ট্রাকচার 1। আমরা লিখছি since the overall cost of capital of situation 1 is the lowest, therefore situation 1 is the optimum capital structure of the company। যেহেতু situation 1 এর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম, তাই সিচুয়েশন 1 টাই হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আজকে আমরা 3টা অঙ্কের সমাধান করলাম, 4টা প্রিভিয়াস এর কোশ্চেনের সমাধান করলাম। এই অঙ্ক 3টা অঙ্ক প্রিভিয়াস 4টা ইয়ারে এসেছে, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার, বিভিন্ন ইয়ার মিলিয়ে এসেছে। যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আপনাদের অঙ্ক নিয়ে কোনো কনফিউশন থাকলে তাও কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি সময় অনুসারে আপনাদেরকে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব, সেই কনফিউশনের অ্যান্সার দিয়ে দেব। আগামী ক্লাসেও আমরা আরও দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে যে অঙ্কগুলো করব তা কিন্তু আবার একটু ডিফারেন্ট প্যাটার্নের, এখন পর্যন্ত যা করেছে তার থেকে আবার ভিন্ন প্যাটার্নের অঙ্ক হবে, তাই আগামী ক্লাসও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ক্লাসেও আপনাদের সাথে পাবো এই প্রত্যাশায় রাখি। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ।